নতুন কিংবা পুরাতন আমরা সব গৃহিণীরাই যদি সংসারে এই টিপসগুলো মেনে সংসারের কাজগুলো করে থাকি, সংসারে কাজের কষ্ট যেমন দূর হবে তেমনি কিন্তু আমরা সংসারের খরচও অনেকটাই কমাতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ প্লাস টিপস ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু কম বেশি সবাই গাছ লাগাতে পছন্দ করি, সেই সঙ্গে গাছ দিয়ে বাড়ির বিভিন্ন অংশ সাজিয়ে রাখতেও পছন্দ করি। আর এই গাছকে সুন্দর সতেজ রাখার জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে থাকি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাছের গোড়ায় যে জলটা দিচ্ছি এটা কিন্তু নর্মাল জল নয়। আমরা চাল ধোয়ার পর প্রথম যে জলটা থাকে সেই জলটা আমি এভাবে মাঝে মাঝে গাছের গোড়ায় দিয়ে থাকি। এতে করে গাছ কিন্তু খুব সুন্দর সতেজ হয় এবং গাছটা খুব সুন্দর বেড়ে ওঠে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা প্রতিদিনই চাল ধুয়ে চালের যে জলটা হয় সেটা কিন্তু ফেলেই দিয়ে থাকি। তো ফেলে না দিয়ে মাঝে মাঝে যদি এই জলটা এভাবে গাছে ব্যবহার করা যায় তাহলে কিন্তু বিনা পয়সায় আমরা গাছের একটি ওষুধ তৈরি করতে পারছি। আসলে প্রাকৃতিকভাবে কোনো কিছুই কিন্তু বেশি সুন্দর হয়, মানে ওষুধ দিয়ে বা কোনো কিছুর থেকে প্রাকৃতিক জিনিসগুলোই বেশি ভালো লাগে। তো আমি তো এভাবে আমার গাছের পরিচর্যা করি। আর আমার গাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন লাইক দিতে ভুলে গেছেন তাদের মনে করার জন্য আরও একবার মনে করে দিচ্ছি, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর হ্যাঁ, আজকে কে কত নাম্বার লাইক দিচ্ছেন প্লিজ এটি একটু আমাকে জানাবেন, কেননা আমার গত দুইটা ভিডিওতে সবাই বলছে লাইক দিচ্ছি কিন্তু লাইক একদমই কাউন্ট হচ্ছে না। আসলে নেটের সমস্যা না কি সমস্যা আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু অন্যরা আবার যখন আমি অন্যদের ভিডিও দেখছি তাদের ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যাটা আমি ভালোই দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমার গত ভিডিওতে আমি সরাসরি সৎ থেকে ব্লেন্ডার করা ছাড়াই ঘি তৈরির রেসিপিটি দেখিয়েছিলাম। আর সেখানে লিপি দিদিভাই কমেন্ট করেছিল যে আমি অনেক বছর যাবৎ দুধ চাল দিচ্ছি কিন্তু আজ পর্যন্ত দুধের সৎ থেকে ঘি তৈরি করতে পারলাম না, দুধ এতটাই পাতলা অথচ 90 টাকা কেজি। তো আপু, তোমার উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি, দুধে কিন্তু একদমই জল দেওয়া যাবে না, জাস্ট একটু মানে দুধটা ধুয়ে জল দিতে হবে। একদম পিওর দুধটা এভাবে অনেকক্ষণ ধরে যদি উতাল আসার পরে হালকা আঁচ দিয়ে এভাবে জ্বালানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর মোটা একটা সরের পোলে পড়ে। আর দুধটা যখন ঠান্ডা হবে তখন এই দুধের পাত্রটা ধরেই যদি নর্মাল ফ্রিজে 1-2 ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সরটা আরও মোটা হয় আর তুলতে অনেক বেশি সুবিধা হয়। তো দুধে 1 ফোঁটাও জল না দিয়ে একটু বেশিক্ষণ হালকা আছে আধা ঘন্টা এভাবে জ্বালিয়ে দেখো, উপরে তুমি একটি সর পড়বে আর সেটাই তুমি ডিপ ফ্রিজে জমিয়ে এভাবে কিন্তু গাওয়া ঘি বাড়িতেই তৈরি করতে পারো। আর এই ঘি খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আর হ্যাঁ, আমাদের বাড়িতেই কিন্তু দুধ হয় আর আমাদের এখানে দুধের দাম 50 থেকে 60 টাকা কেজি। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কাদের ওখানে কেমন দুধের দাম এটি একটু জানালে বেশ ভালো লাগতো। তো আর একটা কথা, গত 2টা ভিডিওতে লিপি আপুর কমেন্ট না দেখে আর গত 1 সপ্তাহ যাবৎ আমরা সবাই যেহেতু নেটওয়ার্কের বাইরে ছিলাম, তো আমি তো ভাবছিলাম যে লিপি আপুর আব্বুর যেহেতু শরীর খারাপ তে ওনার আবার কিছু হয়েছে কিনা, ভালো আছেন কিনা টেনশন করছিলাম। তো গত ভিডিওতে আপুর কমেন্টটা পেয়ে ভালো লাগছে যে না, আপুরা ঠিক আছে, স্বাভাবিক আছে। আমার গত কয়েকটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন দিদিভাই পারফেক্ট পরোটার টিপসটা আমাদের সঙ্গে শেয়ার করো, তোমার পরোটাগুলো খুব ভালো হয়। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তো দেখতেই পেলেন আমি হালকা একটু লবণ, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়াম করে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি সব সময় পরোটার ডোটা মেখে থাকি। আর এটা কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় মেখে রেখেছিলাম। রাত্রে ওর বাবাকে 2টা ভেজে দিয়েছিলাম আর বাকিটা রেখেছিলাম সকালবেলা নাস্তার জন্য। তো সকালবেলা কিন্তু অনেক তাড়াহুড়ো করতে হয় আর আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না, একটু দেরি হয়ে যায়। এজন্য বুদ্ধি করে সকালে নাস্তার আইটেমগুলো যদি একটু এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর এখানে দেখতে পেলেন সকালবেলা লেবু, লবণ আর গরম জল আমি খেয়ে নিলাম। আর তার সঙ্গে লেবুর যে খোসা সেগুলোও কিন্তু গরম জলে
এভাবে ভিজিয়ে রেখে দেব, যখন উষ্ণ গরম হবে তখন খেয়ে নেব। এই ডিটক্স ওয়াটারটা শরীরের ফ্যাট কমাতে কিন্তু অনেক সাহায্য করে। আমি এর ফল পাচ্ছি, যার জন্যই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। আমরা যখন রান্নাঘরে রান্না করি অনেক গরম, টিকা যায় না, তো আমি কি করি, এভাবে একটা ছোট ফ্যান যখন চুলার ঠিক অপর পাশে রেখে দিই, যখন খুব গরম লাগে তখন চালিয়ে রান্নাঘরের বাকি কাজগুলো করে থাকি। দুর্ভাগ্যের বিষয়, এখন আপনাদেরকে দেখাতে গেলাম তো কারেন্ট নেই। তো যাই হোক, কারেন্ট না থাকলেও ভিডিওটা তো কন্টিনিউ করতেই হবে। তো কারেন্ট না থাকলেও আমার কাজ আমি করে যাচ্ছি। তো এভাবে আমি যে পরোটার যে ডোটা প্রথমে এভাবে গোল গোল লেচি কেটে নিয়ে তারপর এভাবে খুব ভালোভাবে রুটির মতো করে বেলে পরোটার যে হোটেল স্টাইলে যে শেপটা হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে প্রত্যেকটা ডো আমি এভাবে একটা শেপে প্রথমে দিয়ে নিই। আগেই কিন্তু চুলাটা ধরায় না, মানে আমার কাছে এরকমই সুবিধা মনে হয়। আর যদি একটু আগে এভাবে মানে ডোটা রেডি করে রাখা যায় তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালো খাস্তা হয় আর ভাজার সময়ও খুব ফুলে আর খেতেও অনেক টেস্ট হয়। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডো পরোটার শেপ দিয়ে নিয়েছি। এখন চুলাটা হালকা আঁচ দিয়ে নিয়েছি। রুটি পরোটা ভাজার সময় কিন্তু চুলার আঁচের দিকেও খেয়াল রাখতে হবে। প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর একদম মিডিয়াম টু লো যে হিট হয় সেই হিটে দিয়েই পরোটা বা রুটিগুলো ভাজতে হবে। রুটির বেলায় আর একটু কম রাখতে হবে আর পরোটার বেলায় মিডিয়াম আঁচ দিলেও ঠিক আছে। তো আমি এভাবে একটা পরোটা এভাবে দিয়ে ওদিকে ভাজা হতে থাকে আর এদিকে পরোটাগুলো তো মোটামুটি বেলায় থাকে আর একটু হালকা করে বেলে নিই, মানে একই সঙ্গে দুইটা কাজ হয়। মানে এদিকে পরোটাও বেলতে থাকে আর এদিকে পরোটা ভাজাও হতে থাকে। রুটিও কিন্তু আমি সেমভাবে রুটি আর কি কোনো ডো করে নিই না, রুটি মানে বেলতে থাকি ভাজতে থাকি। আর পরোটাও এরকমই করি। আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য এখানে আলুর তরকারি করেছিলাম, এটা অফ ক্যামেরাতে আগে করে নিয়েছি। আসলে সকালবেলা উঠতে যেহেতু দেরি হয়ে যায় আর বাচ্চাদেরও স্কুল থাকে, যদিও এখন অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ আছে, তবে ওর বাবাকে সকালবেলা খাবার করে দিতে হয়, সে তাড়াতাড়ি খেয়ে তার কর্মক্ষেত্রে চলে যায়। যার জন্য আমি একটু আগের দিন রাত্রে যদি এভাবে প্রিপেয়ার করে রাখি তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর অনেকে আছে আগের দিন রাত্রে রান্না করে রাখেন, তো রান্না করা কোনো বাসি খাবার বা ফ্রিজে ফ্রোজেন করা এগুলো আসলে উনি সেভাবে খেতে চায় না। আর রুটি পরোটা অনেকেই ফ্রোজেন করে রাখে, আমার কাছে মনে হয় ফ্রোজেন করার থেকে এভাবে যদি ঝটপট তাড়াতাড়ি করে নেওয়া যায় এটা খেতেও ভালো লাগে আর এটা কিন্তু বেশ ভালোও হয়। তো আমি সেজন্য ফ্রোজেন করি না, খুব বেশি হলেও আগের দিন রাত্রে এভাবে ডোটা করে রাখি। এতে করে আমার অনেক কাজের সুবিধা হয়, সময়ও বেঁচে যায় আর বেশ ভালো হয় আর কি। আপনারাও চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। আর একটা বিষয়, গত ভিডিওতে লিপি আপু বলেছিলেন যে আমি যখন ভিডিওটা দেখছি তখন তোমার ভিউ আপ ডাউন করছে, কখনো বা 72 না কখনো হচ্ছে 47 বা 77 এরকম টাইপের আর কি। ঠিক বুঝলাম না কি হয়েছে। অনেকেই বলছে যে আমি লাইক দিচ্ছি বাট লাইক দেখাচ্ছে না কেন, আবার ভিউ আপ ডাউন হচ্ছে, ভিউও কমে গেছে। কিন্তু অনেকের ভিডিওতে তো দেখছি বেশ ভালো ভিউজ আসছে, লাইকের সংখ্যাটাও ভালো আসছে। আসলে কি সবার সঙ্গে ইউটিউবে এমন হচ্ছে না আমার চ্যানেলের সঙ্গে এমন হচ্ছে বুঝতে পারছি না। আপনারা যারা দেখছেন, যাদের চ্যানেল আছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের সঙ্গেও কি লাইক নিয়ে বা ভিডিওর ভিউজ নিয়ে এরকম সমস্যা হচ্ছে কিনা। আর আমি জানি আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা সব সময় আমাকে লাইক দিয়ে ভিডিওটা দেখেন, তারপরেও আমি বলি, তো তাদের উদ্দেশ্যে আবারও বলছি, প্লিজ আপনারা যারা লাইক করবেন তারা একটু লাইকের সংখ্যাটা আমাকে একটু কাউন্ট করে জানাবেন যে এত নাম্বার লাইকটা দিলাম। এতে করে আমি বুঝতে পারবো যে আসলে যদি দেখি যে লাইকের সংখ্যার তুলনায় ভিডিওতে লাইক দেখাচ্ছে না তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার মানে ওয়াইটি স্টুডিওতে কোনো সমস্যা হচ্ছে। প্লিজ একটু এটা জানাবেন আর কমেন্ট করবেন আপনাদেরও এই সমস্যা কিনা। কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি জিরা, গরম মশলা আর হচ্ছে বেসনটা রোদে দিয়ে দিয়েছি আর এদিকে কিছু বাদাম কিশমিশ এনেছিল সেটাও রোদে দিয়ে দিচ্ছি। আসলে এই মশলাগুলো বা এই খাবারগুলো ড্রাই ফ্রুটগুলো যদি একটু রোদে দিয়ে তারপর রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। তাছাড়া বাদামটা নষ্ট হয়ে যায়, কিশমিশটা কম হলেও বাদামটা নষ্ট হয়ে যায়, আর বেসন তো বেশি দিন থাকেই না, পোকা ধরে যায়, জিরেটাও কেমন মানে সিথিয়ে
যায়, যার কারণে আমি যখনই এগুলো আনে একটু রোদে দিয়ে তারপর রাখার চেষ্টা করি, এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আপনারা অনেকেই জানি এই টিপসটা ফলো করেন, আর যারা করেন না তাদের উদ্দেশ্যে বলছি, যদি ভালো লাগে আমার এই টিপসগুলো আপনারা নিজের মানে জীবনে ফলো করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। তো শুকিয়ে যাওয়ার পর আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো এগুলো রেখে দিচ্ছি, এগুলো আমি ফ্রিজেই রাখবো, আপাতত র্যাকে রেখে দিচ্ছি, এরপর ফ্রিজে রেখে দেব। আর বাকি যে বাদামগুলো ছিল এগুলো একটু হালকা আছে ভেজে একটা বয়ামে রেখে দেব, চায়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। আর যে মশলাগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, জিরেগুলো আমি বয়ামে ঢুকিয়ে নিয়েছি, আর যে বেসনগুলো একবারে চেলে তারপর বয়ামে ঢুকিয়ে নিয়েছি, বাকিটা পলিতে রেখেছি। তো বেসনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, বাজার থেকে বেসন আনার পর অবশ্যই সেটা চেলে রোদে শুকিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন, আর চালার পর দেখতে পাবেন বেসনের মধ্যে কতটা নোংরা থাকে। বাজার থেকে কিছু মুরগির মাংস আর ইলিশ মাছ নিয়ে এসেছিল, সেগুলোই প্রসেস করে রাখবো। আর তার সঙ্গে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আপনারা অনেকেই আমার টিপস ভিডিও দেখতে পছন্দ করেন, তো আমি কিন্তু আমার যে ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তার মধ্যেই প্রতিনিয়তই কোনো না কোনো টিপস দিয়ে থাকি। তো যারা শুধুমাত্র টিপস ভিডিও দেখেন, ক্লিক করেছেন আজকের টিপস ভিডিও দেখার জন্য, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ডেলি লাইফস্টাইল ব্লগের যে ভিডিওগুলো হয় সেগুলোও দেখবেন, সেখানেও কিন্তু অনেক কিছু শেখার আছে, জানার আছে, সেখানেও কিন্তু আমি অনেক রকম টিপস শেয়ার করে থাকি। আর আমি কিন্তু এখন সেইভাবে টিপসের ভিডিও আর শেয়ার করি না, খুব কম, কেননা আমি যেহেতু এই চ্যানেলটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, এই জন্য টিপসের ভিডিও আলাদা করে শেয়ার করি না, লাইফস্টাইলের মধ্যেই আমি টিপসগুলো শেয়ার করে থাকি। অনেকেই আছেন যে চ্যানেল সাবস্ক্রাইব করেনি অথচ ভিডিও দেখে যাচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো আমি অলরেডি কথা বলতে বলতে যে মুরগিগুলো ছিল সেগুলো আর কি র্যাপিং করে নিয়েছি, মোটা যে ময়দার কাগজ হয় তার মধ্যে, আর যেটা আমি একটা গামলাতে রেখে দিলাম ওটা নর্মাল ফ্রিজে রেখে দেব। মুরগি বা খাসির মাংস আমি আগেও বলেছি যে ডিপ ফ্রিজে রেখে সেটা খেলে স্বাদটা কেমন লাগে, যার কারণে আমি নর্মাল ফ্রিজেই রাখলাম, যেহেতু কালকেই রান্না করব। আর এদিকে হচ্ছে ইলিশ মাছটা একটা কেটে লবণ হলুদ ঝাল দিয়ে মাখিয়ে রাখলাম, আর একটা হচ্ছে এভাবে আঁশ ছাড়াইয়ে পলির মধ্যে করে, আবার মোটা যে ময়দার পলিগুলো হয় তার মধ্যে করে এভাবে যদি গোটাই মাছটাই ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ গন্ধ একদম ঠিক থাকে। আমরা যখন আগে কেটে রাখতাম তখন কিন্তু একদমই স্বাদটা ভালো লাগতো না। আর এদিক থেকে হচ্ছে এটা কি মাছ ভাজা করছি বলেন তো আপনারা, চেনেন কি না? এক এক অঞ্চলে কিন্তু এক এক নাম এই মাছের। উত্তরবঙ্গে এটাকে ষাটি মাছ বলে, আর আমাদের কুষ্টিয়াতে এটাকে টাকি মাছ বলে, অনেক জায়গায় আরও অনেক রকম নাম আছে। আপনাদের এলাকাতে কি বলে একটু কমেন্ট করে জানাবেন। তো উত্তরবঙ্গে এই যে ভর্তাটা খুবই পপুলার, সবাই খুব পছন্দ করে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তা আমি এখানে এই ষাটি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। আর দেখুন খুব সহজেই কিভাবে কিন্তু মানে কাঁটাটা তুলে ফেলছি, জাস্ট মাঝখানের কাঁটাটা তুলে নিলেই কিন্তু, আর সাইডের যে মুখের কাছে একটু কাঁটা থাকে তুলে নিলেই হয়ে যাবে। আর আমি আগে থেকেই শুকনো লঙ্কা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই ভর্তাটা রেডি করে নেব। অনেক অনেক টেস্টি হয়, জানি না আপনারা কেউ এইভাবে খেয়েছেন কিনা, না খেলে একবার ট্রাই করবেন, এটা দিয়েই কিন্তু পুরো প্লেট খালি হয়ে যাবে। আর এর সঙ্গে করেছিলাম হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, আর ইলিশ মাছ যে দেখলেন কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ওটা আর কি মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন রাত্রেবেলা গরম ভাত আলু সেদ্ধ আর এই ইলিশ মাছ ভাজি, কি স্বাদ! এটা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম, জানি না কেউ দেখেছেন কিনা, না দেখলে দেখে আসবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার মতো গরম ভাত ইলিশ মাছ আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন তারা কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা খেতে খেতে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ মনোযোগ দিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই ফ্রেন্ডস। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।